মালপোয়া খাও। ভানু বন্দ্যোপাধ্যায় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা থিয়েটার বললেই বলুন একটা লেজেন্ডারি ফিগার। কমেডিয়ান হিসেবে কত বড় মাপে সেটা বলছি যে যখন উত্তম কুমার পৃথ্বীরাজ সেন যখন মধ্যগগনে যখন প্রত্যেকজন পরিচালক তাদের নিয়ে ছবি করছে, ভাবা যায় যে সেই সময় একজন কমেডিয়ানকে মুখ্য চরিত্রে প্রিন্সিপাল ক্যারেক্টারে রেখে ছবি পরের পর ছবি হয়েছে। এনার নাম ভানু বন্দ্যোপাধ্যায়। এমনিতে অ্যাক্টিং আমি নিজেও করেছি। অ্যাক্টিংয়ে সিরিয়াস রোলের থেকে কিন্তু হাসি পাঠ করা অনেক ডিফিকাল্ট, হাসি। তো সেই ব্যাপারে উনি ছিলেন রাজা, ছিলেন রাজা। অনেক ওনার ছবি দেখেছি, অনেক ছবি, কিন্তু আমি নিজে ব্যক্তিগত একটা ছবিতে ওনার সঙ্গে অভিনয় করেছিলাম। সেই ছবিটার নাম ছিল সহিংসিতা। ওর ক্যারেক্টারটার নাম ছিল কেষ্টদা, কিন্তু যেহেতু আমি একটু রিটার্ডেড ক্যারেক্টার ছিল আমার, তাই জন্য কেষ্টদাকে আমি কেত্তদা বলে ডাকতাম। কিন্তু সুপার অসাধারণ ছবি, তার পারফরমেন্স, এবং অসংখ্য ছবিতে তিনি অসাধারণ অভিনয় করেছেন। টাকা না পায়, আশিটা আসিও না, ভানু পেল লটারি, এরকম এই মুহূর্তে ফট করে অনেকগুলো নাম মনে পড়বে না, কিন্তু যেগুলো বললাম, আশিটা আসিও না দেখেছি, টাকা না পাইও দেখেছি, ভানু পেল লটারি দেখেছি, জহর অ্যাসিস্ট্যান্ট, ভানু অ্যাসিস্ট্যান্ট, এরকম আরেকটা ছবিও ছিল। এর পরের পর ছবি কিন্তু ওনারা প্রিন্সিপাল ক্যারেক্টারে পাঠ করে গেছেন। এটা মানে বলবো সাংঘাতিক আনইউজুয়াল ব্যাপার, এরকম হয় না। তারই নাম ভানু বন্দ্যোপাধ্যায়। তার সাথে কাজ করে আমি নিজেও সাংঘাতিকভাবে উপকৃত হয়েছি, কারণ আউট অফ নাথিং টু ক্রিয়েট সামথিং, সেটা ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখা। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় আমি এই পেশায় আসার পরে, আমি এসেছিলাম 1959 সালে এই পেশায়, এবং 1960 সালে আমার সঙ্গে ভানুদার ঘনিষ্ঠ পরিচয় হয়। তখন তারপরে মানে ভানুদাকে তার আগে অভিনেতা হিসেবে আমি অনেক কাজই দেখেছি, মানে থিয়েটারে, সিনেমায় তার সেই বহু আগে হাইল্যান্ডের গোড়ার থেকে আরম্ভ করে অনেক অভিনয় দেখেছি। থিয়েটারে আমি নিয়মিত দেখতাম। থিয়েটার আমার দেখার মধ্যে ভানুদা তাকে যে পরের পর যত নাটক নেমে গেছে তিনি সবসময় থাকতেন। ইনফ্যাক্ট আমি যখন স্টার থিয়েটারে অভিনয় করতে গেলাম, তখন উনি স্টার থিয়েটারে ছিলেন। ভানুদা আমাদের দেশে অন্য অভিনেতাদের থেকে বেশি মাত্রায় কমেডিয়ানদের একটা মান এবং উচ্চতা একটা রয়েছে, যা অন্য অভিনেতাদের মধ্যে সবসময় সচরাচর দেখা যায় না। ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, পরবর্তীকালে মানে প্রায় সমসাময়িককালে একটু পরবর্তী সময়ে রবি ঘোষ, এবং এদের থেকে যারা বয়োজ্যেষ্ঠ আগে এসেছেন, যেমন তুলসী চক্রবর্তী, সকলেই অসামান্য অভিনেতা ছিলেন। তুলসী চক্রবর্তী ক্ষণজন্মা একজন অভিনেতা। ভানু জহরও অসম্ভব প্রতিভাবান ছিলেন। তো ভানু এবং জহর এরা দীর্ঘ সময় তাদের কর্মজীবনের কালে বাংলা ফিল্ম এবং থিয়েটারের অপরিহার্য অঙ্গ হয়ে উঠছিলেন। উত্তম সুচিত্রা যেমন বাংলা ছবির একটা সময় কল্পনাই করা যায় না, তেমনি ভানু জহর ছাড়াও তাদের সেই সময়টা কল্পনা করা যায়। এই
অভূতপূর্ব জনপ্রিয়তা, 300 প্রায় ছবির কাছাকাছি ছিল অভিনয় করেছিলেন এরা। তুফান জোহরের এই জনপ্রিয়তার কারণটা কি, সেটা যদি একটু চিন্তা করা যায় তাহলে বোঝা যায় যে তাদের আসল কারণটা তাদের মানুষকে হাসানোর বা আনন্দ দেওয়ার মধ্যে শেষ নয়। তাদের আসল কারণটা তারা তাদের অভিনয়ের মধ্য দিয়ে এই বাঙালি মধ্যবিত্ত, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালির যে জীবনযাপন, তার একটা দীর্ঘস্থায়ী ব্যাখ্যা এবং মন্তব্য এদের অভিনয়ের মধ্যে ফুটে উঠেছিল দীর্ঘদিন ধরে অভিনয় করার ফলে। সেই অভিনয়টা মানে শুধু যে ওই কলার কোথায় আছাড় খেয়ে পড়ার মধ্যে দিয়ে লোক হাসানোর চেষ্টা তা নয়, তাদের মধ্যে সেটা ছিল না। তারা বাঙালির যে মধ্যবিত্তের জীবন সংগ্রাম, সেইটিকেই পরিহাস উজ্জ্বল দৃষ্টিতে দেখেছিলেন। সেখানে তার বিব্রত অথচ ব্যস্ত এবং কিছুতেই জীবনকে এঁটে উঠতে পারছেন না, তবু সংগ্রাম করে যাচ্ছেন বাঁচার জন্য, বাঙালি মধ্যবিত্তের জীবনের সেই চেহারাটা আমাদের দেশে বাঙালি কমেডিয়ানদের মধ্যে গিয়ে প্রকাশ পেয়েছে। অত্যন্ত উঁচু দরের অভিনয়ের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে সেটা তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, যখন রায়, রবি ঘোষ এদের মধ্যে। সেইখানেই তারা শুদ্ধ এবং অনেকের একটা ভুল একটা আছে, ধারণা আছে যে ভানু বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ববঙ্গ থেকে এসেছিলেন, ঢাকা লোক, সেই জন্য বাংলা ভাষাতে অভিনয় করতেন অনেক সময়, বেশিরভাগ সময়। এবং সেই সময় একটা দেশ বিভাগের ফলে বিরাট বাঙাল জনসংখ্যা কলকাতায় বা পশ্চিমবাংলায় এসে গিয়েছিল, তাদের কাছেই ওর জনপ্রিয়তা ছিল। এটার মতন ভুল অ্যাসেসমেন্ট আর কিছু হতে পারে না। তাহলে অবাঙাল যারা, তাদেরই আমাকে ভালো লাগতো না। তার চেয়ে বেশি হচ্ছে, খুব হিসেব করে দেখলে দেখা যাবে যে বাঙাল ভাষায় যতগুলো কাজ করেছেন প্রায় সমান পরিমাণ বা তার থেকেও বেশি পরিমাণ কাজ করেছেন বাংলা ভাষা না বলে এমনি সাধারণ আমাদের পশ্চিমবঙ্গের ভাষায়। আসলে তা নয়, এদের জীবনবোধ, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, তার ফলেই এটি সম্ভব হয়েছিল। সেই জন্যই আমরা ভানু বন্দ্যোপাধ্যায়কে মনে রাখি, ভানু বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি। ভানুদার সম্পর্কে বলতে গেলে ভানুদাই আমাকে এ লাইনে এনেছে। কারণ আমি খুব ছোটবেলায় যে স্কুলে পড়তাম, ভিক্টোরিয়া গার্লস স্কুল, সেখানে ওনারা সেই সিনেমার তার আগেই উনি নেমেছেন। ওনাকে দেখতাম, ওনারা একটা পালের দোকানের সামনে সবাই মিলে আড্ডা মারতে করতো। একদিন আমাকে ডেকে জিজ্ঞেস করলেন যে আপনি শুনেছি বাঙাল মেয়ে, ঢাকার মেয়ে, আমরা একটা বাঙাল কথার নাটক করছি, আপনি কি চলবেন? আমি দেখুন সেটা তো আপনারা আমার বাবার পারমিশন নিতে হবে। তখন আমি ভবানীপুর স্কুল রুটে থাকতাম। তারপরে উনি এসেছিলেন আমার বাবার কাছে, বাবা রাজি হয়েছিলেন। উনি আমাদের খুব আত্মীয়, কারণ ওনার আমার মেয়েস্ত্রী হচ্ছে ওনার আপন মাগুর। কাজে একটা সূত্র বেরিয়ে গেল। বাবা বললেন যে তুমি এসে ওকে নিয়ে যাবে কলকাতার শহরে, মানে খুব চেনে না। তখন উনি নিয়ে গেলেন। তারপর নতুন ইহুদি বলে
নাটকটা হয়েছিল, খুব নাম হয়েছিল আমার আমার কাজে তার হাত ধরে আমি এখানে এসেছি। নমস্কার, আমি অরিন্দম নাথ। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল, আজও ভীষণভাবে মনে পড়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা। ভানু বন্দ্যোপাধ্যায়কে আমি ভানু মামা ডাকতাম। আমি তখন খুব ছোট, 1967 সাল এরকম হবে। প্রথম তাঁকে দেখি সাবরমতী ছবিতে। তিনি আমাদের বাড়ির কাজের লোক, তার অভিনয় করছিলেন, এবং সেই তখনই প্রথম মানুষটাকে দেখি, এবং অত ছোট বয়সেও বলতে পারি না যে তার আন্তরিকতার কথা। এত নিপাট ভদ্র একটা মানুষ, অত্যন্ত আন্তরিক কাজের ব্যাপারে। প্রথম যে কাজটাই ছিল সেটা একটা গানের লিপি। তার একদিকে ভানু বন্দ্যোপাধ্যায় আর আরেকদিকে উত্তম কুমার, দুই কিংবদন্তি আমার মাঝখানে। কিন্তু আমার কখনোই মনে হয়নি যে আমি এরকম দুজন কিংবদন্তির সঙ্গে অভিনয় করছি। যদি কখনো ওই গানের দৃশ্যটি দেখেন, তার দিন দিনটা নেই কোনো চিন্তা, টানো তার দিনটা ছড়াবার একটা গান, সেই গানের দৃশ্য যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ওই বয়সেও ভানু বন্দ্যোপাধ্যায় এবং উত্তম কুমার, তাদের সঙ্গে আমার অভিনয়ের আন্ডারস্ট্যান্ডিংটা এমনই ছিল যে তার মধ্যে কোনো জড়তা ছিল। পরবর্তী সময় তার সঙ্গে অনেক দেখাও হয়েছে, কিন্তু কাজ করার সৌভাগ্য হয়নি। তারপর বহু বছর বাদে ভাগ্যচক্র বলে একটা ছবিতে, সেখানে আমি তার সঙ্গে অভিনয় করি। আর ভানু বাবার সঙ্গে আমার বিভিন্ন অনুষ্ঠানে প্রায় দেখা হতো, ফাংশানে যেতেন, আর ওনার নাটক তো দেখেইছি। আমার এখনো মনে পড়ে যে এই ভাগ্যচক্র ছবিতে একটা মুহূর্ত ছিল যেখানে মেকআপ রুমে আমি বসে আছি, আমার আগের সিনের ফেলে দেওয়া জামা কাপড়, পরের সিনে অন্য জামা কাপড়, এবং সেখানে আরেকজন প্রবীণ অভিনেতা, তিনিও কিংবদন্তি শুনুন, তার নামটা ইচ্ছে করে করছি না, তিনি এসে সাজঘরে হঠাৎ দেখে বললেন যে এগুলো কার জামা কাপড়, এরকমভাবে ফেলে রেখেছে, ফেলে যাও। খুব অবজ্ঞা ভরে সেই জামা কাপড়টা ছড়িয়ে দিয়েছিল। উনি চলে যেতে তখন ভানু মামা বলেছিলেন যে ও এইভাবে কথাটা বললো, আমার একদম ভালো লাগে। এই ছোট্ট একটা মুহূর্ত, এটা আজ এত বছর বাদেও আমার কাছে অমূল্য। সুতরাং এই একটা ইনসিডেন্টের মাধ্যমেই বোঝা যায় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় মানুষ হিসাবে কিরকম ছিলেন। নমস্কার, আমি মিতা চট্টোপাধ্যায়। আমার ভীষণ ভালো লাগছে, বিশেষ করে আমার এই একটা সৌভাগ্য যে আমি ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি। তার কথা আজকে এত বছর পরেও আমি বলতে পারছি, আমার মনে আছে, মনের কোটরে কোটরে গাঁথা আছে তার কথাগুলো। মানে উনি সকলকে হাসাতেন, সকলের ক্ষেত্রে হাসি সবই ঠিক আছে, তিনি হাস্যরসিক যখন মানুষ তার হাস্য কৌতুক তো করবেনই, কিন্তু তার সঙ্গে উনি একজন ভালো অভিভাবক, খুব নজরদারি অভিভাবক। কারোর কোথাও ভুল হলে, কারোর কোথাও অসম্মান কিছু একটা দেখলে উনি কিন্তু ছেড়ে কথা বলতেন না, আমি লক্ষ্য করেছি। আবার যদি কেউ ভালো কাজ করে তাকে অ্যাপ্রিসিয়েট করতেও ওর দ্বিধা হতো না। ভাবতেন না যে উনি কত বড়, আরেকজন জুনিয়র কাউকে উনি অ্যাপ্রিসিয়েট করছেন। উনি বলছেন কাজটাকে যে মন দিয়ে প্রাণ দিয়ে কাজ করতে পারবে সেই সবার ধন্যবাদ পাবে, সবার আশীর্বাদ পাবে, সবার সবকিছু পাবে। তা আসলে হয় কি যে আমার এরকম ছোট একটা অভিজ্ঞতা,
আকাশবাণীতে তখন আমরা আকাশবাণীতে আমি তো অভিনয় করছি, সেই গাস্টিন প্লেস থেকে আমি অভিনয় করি। তা যাই হোক, উনি অনেক পরে এসেছেন। তো উনি নতুন বাড়িতে এই আকাশবাণী ভবনে, এই একটা ঘটনা, তা কোন প্রোগ্রামটা আমার ঠিক মনে নেই। তো উনি এলেন, তো আমরা বসে আছি, বসে থাকতে থাকতে হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে এরকম করে চোখ পিট করে ডাকলেন। তা আমি আস্তে আস্তে তখন তো রেকর্ডিং হয়, তো সেই সময় অসুবিধা হয় কথা বলার। তো যাই হোক, তখন এসে উনি পকেট থেকে হাত বাড়িয়ে, পকেটের মধ্যে হাত বাড়িয়ে, আরে পকেটের মধ্যে বা হাত বাড়াবে কি, পকেটের থেকে হাত বাড়িয়ে আমাকে এক মুঠো জিনিস একটা চুপি দিলেন। এদিক ওদিক দেখছেন, দেখার পর আমিও এদিক ওদিক দেখলাম। কেন উনি এদিক ওদিক দেখছেন সেটা তো আমার দেখা দরকার। তারপরে হাতে দেখি খকর হচ্ছে, দেখি লবঙ্গ, এরম বড় বড় লবঙ্গ। তারপর উনি কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললেন যে, দেখ, এটা আমাদের দেশের লবঙ্গ নয়, বিদেশি সাহেবদের দেশের লবঙ্গ। দেখেছিস, খা, একটু খেতে পারবি না পুরোটা, একটু ভেঙে খা, দেখবি কি ঝাল। আমেরিকা থেকে নিয়েছিলেন, উনি গিয়েছিলেন ছেলের কাছে, ছেলের কাছে বোধহয়, যাই হোক, প্রথম গিয়েছিলেন আমেরিকাতে, সেখান থেকে উনি নিয়ে এসেছেন পকেটে করে, আমাকে দিলেন এক মুঠো। কি ভালো, কারণ জিনিসটা খুব সাধারণ জিনিস, লবঙ্গ, কিন্তু তার সত্ত্বেও তার দেওয়ার মধ্যে যে মাধুর্য, যে প্রাণ, যে ভালোবাসা, যে স্নেহ, তার তুলনা হয় না। আর এদিক ওদিক চেয়েছিলেন কেন? তাহলে আমার ভাগে কম পড়ে যেত, সেই কারণেই বোধহয়। দারুণ ভালো লাগছে কি পুরোনো দিনের কথাগুলো মনে করতে। সেই কবেকার কথা, বোধহয় 50-এর দশকের প্রথম দিকে। হ্যাঁ, সম্ভবত 50-এর দশকের প্রথম দিক থেকেই ভানু কাকার সঙ্গে আমাদের পরিচয়। বাবাকে দাদা বলতেন, মাকে বৌদি। মানে অনেক মানুষ এমন যে হতে পারে ভাবাই যায় না। আশ্চর্য, মানে কত বড় মাপের মানুষ, কত বড় অভিনেতা, সেগুলো চলে যাক, ও সোজা আমাদের বাড়িতে চলে আসতেন কখনো কখনো। হঠাৎ দেখা গেল আমি খাচ্ছি, আমাদের বাড়িতে তখন মাটিতে ওই আসন পেতে খাবার একটা রেওয়াজ আমার বাপের বাড়িতে। তা হঠাৎ উনি সিঁড়ি দিয়ে উঠতে দাদা দাদা, বৌদি বৌদি, এই 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 নমিতা নমিতা। অরিজিনালি কিন্তু আমি নমিতা, মিতা নই। পরে যখন আমি ওই নায়িকা হলাম, তখন আমার নামটা বদল হলো, মিতা হলো। তো যাই হোক গে, নমিতা নমিতা সব। তো মা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এসো এসো এসো। তারপরে উনি, ওমা তুই খাচ্ছিস? ওরা ধরাস করে উনি মাটিতে বসে পড়লেন। আমি তাড়াতাড়ি আমার বসা আসনটাকে তাড়াতাড়ি সরাবার চেষ্টা করছি ওকে দেবো বলে, ওই দূর সরাতো বলে উনি নিজেও মাটিতে বসলেন, আমাকেও মাটিতেই বসে বলে, তুই কি খাচ্ছিস? বাবা এসব খাচ্ছিস, ইলিশ মাছ ভাজা? আরে বাস বৌদি, আরেকটু দাও আরেকটু দাও, আর ভাত দাও, ইলিশ মাছ দাও। মানে আমার পাত থেকে আমাকেও খাওয়াচ্ছেন, উনি নিজে খাচ্ছেন। যে সে যে কি আনন্দ ভাবা যায় না। আসলে উনি এসেছিলেন সেই সময়, আমি নৃত্যশিল্পী, বিভিন্ন জায়গায় নাচের ব্যাপার থাকতো, কখনো সেখানে নাচ থাকতো, ম্যাজিক থাকতো, পঙ্কজ মল্লিকের গান থাকতো, ধীরেন মিত্রের গান থাকতো, বিসমিল্লাহ খান সানাই থাকতো, এমনকি পিসি সরকার সিনিয়র, তার ম্যাজিক থাকতো। আমার তো নাচ থাকবেই, অবধারিত। যাই হোক, তা এইসব ব্যাপারে উনি ওদের হাস্য কৌতুক ছিল তখন। জহর রায়, অজিত চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, ওরা একটা জোট। তো যাই হোক,
তা সেই সময় একসঙ্গে ফাংশানে যাওয়া হয়, উনি খাবার কিনে দেন, আমরা খাই, কি মজা কি মজা। তারপরে বেশ অনেকদিন পরে আরেকটা ছবি এলো, সেটা হলো না 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 না, আমি ওটা হচ্ছে চাণুজ্জে মানুষজি, হ্যাঁ বেশ কয়েকদিন পরে চাণুজ্জে মানুষজি ওখানে হবে, আমি চাণুজ্জের বউ হব, আর মানুষের বউ হবে সবিতা, সবিতা চ্যাটার্জি। তা একটাতে ভানু বন্দ্যোপাধ্যায়ের বর, আর একটাতে জওহরলালের বর। সেই আমার প্রথম বিয়ে হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ইতিহাসের ব্যাপার নাকি, ইস্ট ইন্ডিয়া স্টুডিও বলে টালিগঞ্জে একটা স্টুডিও ছিল, বেশ বড় পুরোনো বনেদি স্টুডিও, সেইখানে আমাদের শুটিং হলো। আমাকে এরকম করে কোলে চন্দন পরিয়ে দিয়েছে, আমি বসেছি। তখনই আশ্চর্য, আমার মনে হলো আমার কি লজ্জা করছে, আমি দুজনকেই কাকা বলি, আবার দুজনেই আমার কেউ না কেউ আমার বর হবে, কি কেলেঙ্কারির কথা। তা যাই হোক, সে বর বিয়ে সব মিটে গেল, খুব দারুণ ব্যাপার হলো। আমার মাথায় কয়েকটা চাঁটি পড়লো, আমি ভালো পাঠ করেছি বলে, ওইটাই আমার পাওনা। যখন দেখা হতো কেউ না কেউ আমার মাথায় পটাপট করে চাঁটি দিয়ে দিতেন। খুব মজা। তারপরে নীলিমা কাকিমার কথা, কি ভালো মানুষ, কি ভালো রান্না করতেন। ওর রান্নার খবর আমি ওই ভানু কাকার কাছ থেকে শুনেছিলাম। ব্যাপারটা কি হলো, আমাদের বাড়িতে ভানু কাকু তো আসেনি, সে মার কাছ থেকে বললেন যে বৌদি কি রান্না করলে দাও খাও। তা আমরা ঘটি ন্যাচারালি একটু ঝাল কম খাই। আর উনি বললেন যে আরে তোমার দেখি সব একদম কি করলে বৌদি, একবারে একদম ইয়ে হয়ে গেল, মানে পাশ লাগছে জানো। আজকে যা নীলিমা খাইয়েছে না, কান মাথা আমার গরম। তা আমরা সবাই হাঁ করে শুনছি, কান মাথা ভানু কাকার কেন গরম হলো। আসল বাচ্চা আজকে শুটকি মাছ হয়েছে। নীলিমাও তো বাঙাল, এইটা এমন করে লাভ ধুলো না, কি কই তোমারে বৌদি, তুমি ভাবতে পারবে না, এত ঝাল দিল, ফেলতেও পারি না, গিলতেও পারি না। এক মুঠ খাই আর একবার কানে চিমটি দেই, এক মুঠ খাই আবার কানে চিমটি দেই। তা মা আর থাকতে পারলেন না, বেচারা ঠান্ডা মানুষ, সে কি করছো, আবার কানে চিমটি দিচ্ছ কেন? বলে এইটা বুঝলে না, এইটা যে হু করে, এইটা যে কানে চিমটি দিলে হুটা কমিয়া যায়। এই জন্যই আমি কোনোদিন নীলিমারে ছাড়তে পারি না। আহা গো, কি রান্না। ভানুদার নামের সাথে আমার প্রথম পরিচিতি হলো ওনার নামের একটা ছবিতে আমি অভিনয় করেছিলাম, একদিনের রোল করেছিলাম, কিন্তু ওনার মানে উনি হিরো ছিলেন ওটাতে, ওনার সাথে আমার কিছু ছিল না। উনি ছবিটার নাম হলো ভানু পেল লটারি। আমার সাথে অভিনয় করেছিলেন কমল মিত্র আর জওহরলাল। আর আমি তখন মধ্যপ্রদেশ থেকে এসেছি, আমারও তো এই মানে ঠিক আছে, মানে ছবিতে অভিনয় করতে পারছি, এটাই যথেষ্ট। এরকম করে ওই ছবিটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর অনেক ছবিতে আমি ভানুদার সঙ্গে অভিনয় করেছি। তার মধ্যে মুখুজ্জে পরিবার, তারপরে অমৃত কুম্ভের সন্ধানী, আরও অনেক সব নাম মনে নেই, মানে এখনই বলতে পারছি না। অভিনয় করেছিলাম শ্রেয়সী নাটকে, তাতে ওনার সঙ্গে আমার কিছু ছিল না, কিন্তু একই স্টেজে আমরা অভিনয় করতাম, দেখা হতো রেগুলার। তারপরে আমরা একসঙ্গে আউটডোর গিয়েছিলাম অমৃত কুম্ভের সন্ধানে। একটা রেলের বগি পুরো ভাড়া করা হয়েছিল, সব আর্টিস্টরা, সেই অপর্ণা সেন, রুমাদি, দিলীপরা ডিরেক্টর ছিলেন। আমরা সবাই একসঙ্গে ওই একটা বগিতে করে গিয়েছিলাম। ভানুদাও ছিলেন, অনুপদা ছিলেন, মানে অভিনেত্রীর সঙ্গে যত অভিনেতা অভিনেত্রী সবাই ওটাতে অভিনয় করেছিল। তো
সেই যেতে যেতে কিছু কিছু ইনসিডেন্ট হয়েছিল, সেগুলো খুব মজার, আবার খুব দুঃখিত। যেমন ভানুদা একটুখানি ভীষণ মানে একরোখা, কি উনি যেটা করবেন সেটাই ঠিক, এই করে করতে গিয়ে ওনার কিছু রাত্রিবেলা কিছু থাকে না মানুষের অনেক রকম অভ্যেস, সেই অভ্যেসটা সুরেন্দ্রদা একটুখানি ছড়িয়ে দিয়েছিল সুটকেস থেকে বার করে। সেইটা নিয়ে উনি খুব রেগে গিয়েছিলেন, মানে সবাই আমার অভিভাবক হয়েছে, আমার গার্জেন হয়েছে বলতে বলতে পরের স্টেশনে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল। সবাই মিলে খুঁজছে, স্টেশনে নেমে এ করতে গিয়ে আমাদের যে প্রোডাকশন ইনচার্জ ছিল সেই স্টেশনে রয়ে গেল, আমাদের ট্রেন বেরিয়ে চলে গেল। পরের স্টেশনে গিয়ে দেখা গেল যে পাশের বগিতে এমনি বসে আছে, তাকে আবার ধরে নিয়ে আসা হলো। এইরকম মজার মজার অনেক কিছু। তারপরে আমরা যখন এলাহাবাদে গেলাম শুটিং করতে, এলাহাবাদেও অনেক দিন ছিলাম, তো বৌদি গিয়েছিলেন সঙ্গে। বৌদি বলে আমি এরকম শপিং করবো, তুমি টাকা দাও। তো বৌদিকে 1,500 টাকা দিয়েছে, আর একটা ছোট্ট একটা পাইচ কিনে নিয়ে এসছে। সবাই বলছে দেখ এটার দাম 1,500 টাকা, তো বৌদিকে পাঠিয়ে দিয়েছে, এটা আমি খাবো। এরকম মজা করতেন খুব। তো কোনোরকম মানে খারাপ কিছু না, সব কিছু মানে আনন্দের সঙ্গে করতেন। আর আমাদের তো ভীষণই ভালোবাসতেন, একদম ছোট বোনের মতন। আমি তখন বিজন থিয়েটারে অভিনয় করি, বিলকিস বেগম, আর উনি উল্টো দিকে রঙ্গনাথে করতেন ওই আদর্শ হিন্দু না, আর একটা কি নাটক ছিল, ঠিক নামটা মনে পড়ছে না। যাই হোক, ওই নাটকে উনি একদম মানে মানে সর্বেসর্বা। তো আমাদের একই প্রডিউসার ছিল। আমি যখন নাম জীবন করতাম কাশী বিশ্বনাথে, উনি যে গাড়িতে আসতেন, এসে প্রথমে নাম জীবনের ওখানে নামতেন, নেমে সবাইকে হ্যালো ট্যালো বলে আবার চলে যেতেন। এরকম মজা করতেন আর কি। যাওয়ার সময় বলতেন এই আমাকে একটু আদর করে দে, এরকম গালটা বাড়িয়ে বলতেন। তা আমি একটু ছোটো ছিলাম, আমার থেকে অনেক ছোটো, ভাইয়ের দাদার মতন দেখতাম, আমি আদর করে দিতাম। তো যখন নাকি বিলকিস বেগম পড়ছি, তখন তার দেখা হতো না, উনি অন্যদিকে গিয়ে অভিনয় করছেন। ওই পয়লা বৈশাখ বা যে কোনো উৎসবে আমাদের ডবল শো থাকতো, উনি আইসক্রিম কিনে আমাকে পাঠিয়ে দিতেন, দিয়ে বলতেন যেটা পাওনা রইলো সেটা দেখা হলে দিবি, এরকম করে মানে বলতেন। খুব মজা করতো। তারপরে উনি যখন অসুস্থ হলেন, আমরা সবাই দেখতে গেলাম ওনাকে ওনার বাড়িতে।